প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটা মানুষের ক্ষেত্রে হোক কিংবা মানুষের আচরণের ক্ষেত্রে হোক। অরুর তরফ থেকে এহেন মনোভাব আসার পর পর প্রতিক্রিয়া হিসেবে সেজেদের তরফ থেকে কিছু তিক্ত ভাষ্য প্রকাশিত হলো। এ যেন এক বিষাক্ত অনুভূতির প্রাচীরে ঘেরা মানুষের মনের গতি আদান প্রদানের লড়াই। রাজবাড়ি আওয়াজের কচা তিক্ত ভাষ্য বেরোলো সেজদার মুখ থেকে। তোর আশার উপর আমি বসিনি, যেটা বলেছি চুপচাপ সেটা কর। বেশি বাড়াবাড়ি করলে তোর ফ্রেন্ডকে উপরে পাঠাতে দুবারও ভাববো না আমি। এক কথা দুইবার বলতে আমি পছন্দ করি না, তাই শেষবারের মতো বলছি ঝামেলা করা বন্ধ কর, নয়তো আমি ঝামেলা শুরু করলে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। কথাটা শোনা মাত্র আটকে উঠল অরু। ভয়রা যেন অক্টোপারাসের মতো করে আষ্টে পৃষ্ঠে জাপড়ে ধরল তাকে। অরু নিজে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা সেজদের বুকে কিল বসাতে বসাতে দৃঢ় গলায় কঞ্চে পড়ল, আপনার সাহস কি করে হয় আমার জিনিকে কষ্ট দেওয়ার? আমি সব মাফ করব, কিন্তু জিনিয়ার কোনো আঘাত সহ্য করব না। আক্রমণ করার পর মুহূর্তে সেজাদ অরুর চঞ্চল হাত জোড়া মুঠোয় পুড়ে পেছন দিক দিয়ে গলিয়ে শক্ত করে ধরল। অন্য হাতে অরুর থুতনিতে বৃদ্ধাঙ্গুল ও তর্জনী আঙ্গুলের দ্বারা একটু উপরে নিজের মুখমণ্ডল বরাবর তুলল। অতঃপর নিজ ভাষে ক্ষোভ প্রকাশ করে বলল, অরু, আগেই জানতাম ঝামেলা করা ছাড়া তুই সুস্থভাবে কোনো কাজ করবি না, তাই এই ব্যবস্থা। অরু সর্বোচ্চ চেষ্টা চালালো হাত ছোটানোর জন্য, কিন্তু একা এত চেষ্টা করেও 1 ইঞ্চি পরিমাণও নড়াতে পারল না। দিশেহারা অরু পরিশেষে পরাজয় স্বীকার করে কেঁদে উঠল। এমত অবস্থায় কান্না জড়িত কঞ্চে বলল, ও সে প্রেম ভিলেন, আমি তো চেয়েছি সুন্দর একটা জীবন যেটা হবে রঙের রঙিন। এরকম বর্ণহীন জীবন তো আমি চাইনি। তাহলে কেন এরকম জীবন আমায় উপহার দিচ্ছেন? যাতে দৃষ্টি শীতল হয়ে এলো, হাত ঢিলে হয়ে এলো। জ্ঞান হারিয়ে সেজাদ তার এক ইউনিভার্সে দৃষ্টি আবদ্ধ করলো। এই তৃষ্ণা যেন ফুরাপান নয়, যতই দেখে ততই নতুন করে ইচ্ছে জাগে দেখার অনুভূতি সাগরে ডুবতে থাকা টালমাটাল হৃদয় আর শত জনমের চক্ষু তৃষ্ণা সব মিলিয়ে মুহূর্তটা আবেদনময়ী হয়ে উঠেছে। শেহজাদের কঞ্চ খাদে নামিয়ে অরু দুগালে আলতো করে ধরে আশ্বাসে সুরে বলে, একবার বিশ্বাস করে দেখ ইউনিভার্স, তোর প্রেম ভিলেনকে এমন জীবন উপহার দিব যেখানে দুঃখের কোনো ছায়া থাকবে না, যন্ত্রণার কোনো চিহ্ন থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আর আত্মসম্মান। মুখভঙ্গিমা চুপসে যাওয়ায় বেলুনের মতো ফুলিয়ে কাউচে বসে আছে অরু। চেহারা বিকৃত করতে এখন বাংলা 5-এর মতো দেখাচ্ছে। কোনো সুস্থ মানুষ যদি এই চেহারা দেখে তাহলে দমপাটা হাসির ঝংকার তুলে অরুর মজা ওড়াতো। কিন্তু এখন মহলে উপস্থিত কাউকে অরুর সুস্থ মনে হচ্ছে না। ওয়াসিফ শেহজাদ চৌধুরী উপস্থিত সকলের মাথা 1 নম্বরে অসুস্থ একজন মানুষ, তার চিকিৎসা দরকার। কিন্তু চিকিৎসা কেন নেয় না আজও? এরপরে এখানে যত মাথা আছে সব এই লোকের সাথে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে। তাই তো সবাই রোবটের ন্যায় দাঁড়িয়ে সেই কখন থেকে অরু এখানে এসেছে থেকে যাদের দর্শন পেয়েছে সকলেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষ্য করেছে। সবাই কেমন জানি একটা আতঙ্কের মধ্যে থাকে সবসময়। অরু পুরো লিভিং রুম সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে এখানে উপস্থিত গার্ডসরা তাল গাছের মতন দাঁড়িয়ে মস্তক নিচের দিকে ঝুঁকে রেখেছে। সামনে কাউচে বসা কাজী এবং নতজানু হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। এমন পরিবেশ দেখে ওর গাপিতি চলে উঠল। আকস্মাৎ কালো রঙা টি শার্ট ও ট্রাউজার পরে শেহজাদ হেঁটে এসে দপ করে কাউচে বসলো। শেহজাদ আর অরুর মাঝখানে এখন কয়েক ইঞ্চি পরিমাণ দূরত্ব। এত কাছে বসাতে লজ্জা আর অস্বস্তি অরুকে ঘিরে তুলল। অস্বাচ্ছন্দ্যের তাড়নায় দূরত্ব বাড়িয়ে সরে বসলো শেহজাদ পাশ থেকে। অরুকে এভাবে জড়সড় হয়ে সরে পড়তে দেখে শেহজাদ নির্মাষ্ঠ কামড়ে ধরে আলগোছে ডান হাত দ্বারা অরুর কোমর জড়িয়ে টেনে এনে একেবারে গা ঘেঁষে বসালো। অরু চেয়েও পারল না এর প্রতিবাদ করতে, কারণ এখন কোনো সেন্ট্রিয়েট করতে চায় না। অরুর বড্ড সংশয় হচ্ছে এখন কিভাবে কি করে কথাগুলো শেহজাদকে বলবে, বুঝে উঠতে পারছে না কিছুতেই। যখন বিয়ের ব্যাপারটা ফ্যামিলি জানবে তখন কি হবে? যদিও অরুর বুক পকেটে এখন খুশির জোয়ার উপচে পড়ছে। যাকে সে প্রতি ক্ষণে ক্ষণে নিজের করে চেয়েছে, যাকে নিয়ে বুনেছে অগণিত স্বপ্ন, তাকে আজ শত বাধা বিপত্তি পেরিয়ে নিজের করে পাচ্ছে। তার প্রেম ভিলেন তার মন হরণ করেছে সেই কবে। সেই হরণ করা মন আজ জোড়া লাগবে, সেটা ভেবে অরুর ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসে। শেহজাদ আসামাত্র উকিল এবং কাজী দুজনে সচকিত হয়ে উঠল। তারা নিজেদের জন্য নির্দিষ্ট করা কাজে
অবিলম্বে লেগে পড়ল। উকিল সাহেব ছেলে মেয়ে উভয়ের পরিচয়পত্র অনুযায়ী কাবিননামা সম্পূর্ণ প্রস্তুত করলেন। কাবিননামা শেহজাদের দিকে এগিয়ে দিলেন বিনা বাক্যে। পেপারগুলো হাতে নিয়ে শেহজাদ কলমের সাহায্যে গটগট করে সাইন করে দিল। অতঃপর অরুর দিকে এগিয়ে দিতেই ব্যাকুল অরু দুশ্চিন্তায় মরিমরি হয়ে শুত হলো। আচ্ছা, ফ্যামিলিকে না জানিয়ে এভাবে হুটহাট করে বিয়ে করাটা কি ঠিক হবে? শেহজাদ রাগান্বিত দৃষ্টি তাকালো। শেহজাদের দৃষ্টি অবলোকন করতেই নিমিষেই শেহজাদের মন পড়ে ফেলল অরু। বাক্যহীন ভাবে রাগে কটমট করতে করতে সাইন করল। সাইন করা শেষে ধর্মীয়ভাবে বিয়ের আয়োজন শুরু করলেন কাজী সাহেব কালিমা পড়াতে পড়াতে অরুকে কবুল বলতে বললে অরু নীরব হয়ে যায়। অরুকে আবারও তারামি করতে দেখে শেহজাদ শক্ত কণ্ঠে বলে, কি সমস্যা? এত দেরি কেন করছো? আমার হাতে সময় কম, তাই বলছি সময় অপচয় করো না আবার। শেহজাদকে এত সুন্দর সাবলীল ভাষায় কথা বলতে দেখে যত সব নাটকের বাহার বলে নাক ছিটকাল অরু। তারপর ছিমুতে ছিমুতে মরা মানুষের মতো করে 3 কবুল বলল। অরুর কবুল বলার পর শেহজাদকে বলতে বলা হলো। স্বাভাবিকভাবে 3 কবুল বলে। শেহজাদের কবুল বলার শেষে কাজী আলহামদুলিল্লাহ বলে উঠলেন। বাধা পড়ল দুটি জীবন একই সূত্রে বন্ধন। বাধা পড়ল দুটি জীবন একই সূত্রে, দুটি আলাদা জীবনকে বিয়ে নামক পবিত্র বন্ধন এক সুতোতে বাঁধল দিব্যি দুটো মনকে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর অরু দিন দুনিয়া ভুলে কল্পনার রাজ্যে পাড়ি জমালো। অরুর জীবনত্তা জুড়ে একটাই বাক্য প্রতিদিনই হচ্ছে 12 ক্রমে। সেটা হলো আজ সে সবচেয়ে সুখী মানুষ এই ত্রিভুবনে। আজ সে এত খুশি যে ইচ্ছে করছে পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে। আবার হৃদয় বাজারে জড়িয়ে রাখার শখ পুষেছি যারে, আজ আমি নিজের করে পেয়েছি তারে। অরু মনে মনে এত আনন্দিত হলেও বাহ্যিক মুখভঙ্গি তার স্বাভাবিক। সে যাদের সামনে নিজের বেসামাল অনুভূতি প্রকাশ করলো না, জোরপূর্বক গাম্ভীর্যতা ধরে রাখলো। যদিও অরু নির্লজ্জের মতো হাসিমাখা মুখ নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে, তাহলে শেহজাদ মনে মনে তাকে ছ্যাঁচড়া ভাববে না। আর অরু কখনো চায় না শেহজাদ তাকে বেহাইয়া ভাবুক। অরু শেহজাদের দিকে চোরা চোখে এক পলক তাকে মনে মনে বিদ্রুপের হাসি এসে আওড়ালো। আমার প্রেম হিলেন, বিয়ে তো করেই নিলে, এবার সংসার করার মাধ্যমে বিয়ে কি আর কত প্রকার সব হাড়ে হাড়ে বুঝবো, হাড়ে হাড়ে বোঝাবো আমি তোমাকে এমনভাবে হাতের মুঠোয় করব যে আমি তোমাকে যেভাবে নাচাবো তুমি ঠিক সেভাবেই নাচবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দিনের বেলা দিবা স্বপ্নে পাড়ি জমিয়েছে অরু। এতটা ডুবন্ত অবস্থা আছে সে কি বলেছে তার ধারণা নেই। তার অসম্ভবকে সম্ভব করা একটি ন্যূনতম ব্যর্থ চেষ্টা চালিয়ে আবার অরু নিজেকে নির্বোধ প্রমাণিত করলো। বিস্তর ভাবনার যখন অরু বিভোর ছিল তখনই সহসা শেষদের মাথাটা একটু ঝুঁকে এলো। উষ্ঠ গিয়ে থমকালো কানের কাছটায়। কানের লতি ছুঁই ছুঁই, ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ কর্ণপুর ভেদ করে যাচ্ছে। অরু মুহূর্তে ঝটকা গেল, পাথরের ন্যায় বনে গেল। তবুও পাশ ফিরে শেহজাদের দিকে ফিরে চাইল না। পরপর শোনা গেল শেহজাদের মাদকতা মিশ্রিত নেশাক্ত স্বর, যেই স্বরে নেই কোনো মিথ্যা মায়া, মিথ্যা প্রতিশ্রুতি, আছে কেবল কাউকে নিজের করে পাওয়ার এক আকাশ পরিমাণ অনুরক্তি, এক পশলা সতেজ অনুরাগ। ইউনিভার্স, আমার এক সমুদ্র ভালোবাসায় তোমাকে এমনভাবে ভাসাবো যে তুমি ঠাঁই খুঁজতে গিয়েও খুঁজে পাবে না ঠাঁই। আকস্মাৎ অরু চমলক হয়ে তাকালো। শেহজাদের পানি থমকে গেল চলমান গড়ির সেকেন্ডের কাটা। অজ্ঞেয় উত্তেজনা ইতিমধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এত সুমধুর সুর আগে সে শুনেছে বলে মনে হয় না। এত সুমধুর সুর সে আগে শুনেছে বলে মনে হয় না। মস্তিষ্ক কাবু হয়ে এলো তৎক্ষণাৎ। কিছুটি বলার সুযোগ পেল না। অন্দরমহল পুলকিত হয়ে ঝড় উঠে গেল। হিমেল হাওয়া বইছে মনের প্রাঙ্গণে। অরু মুখে আর জবাব আসে না। সে বাকরুদ্ধ হতবাক। একইভাবে এক নজরে এখনো চেয়ে আছে তার প্রেম ভিলেনের দিকে। ওয়াসিফ শেহজাদ চৌধুরী যে এতটা সুন্দরভাবে নিজের ভালোবাসা উপস্থাপন করবে সেটা অরু এই জন্মে কখনো ভাবেনি। ডার্ক হাউস, সাদা কালো রঙা আদলের তৈরি এই 17 তলা অট্টালিকার নাম হলো ডার্ক হাউস। স্ট্রাকচার ডিজাইনার পুরো গ্লাসের হাওয়ায় কালো সাদা কম্বাইন্ড কালারটা যেন আরও বেশ মানিয়েছে ডার্ক হাউসে। বিল্ডিংটা 12 তলা থেকে 15 তলা জুড়ে রয়েছে অ্যাপার্টমেন্ট, যার মধ্যে রয়েছে থিয়েটার, জিম রুম, সুইমিং পুল, গেমিং জোন, জুম ইত্যাদি ইত্যাদি বিদ্যমান।
10 তলার অফিস কক্ষ আর বাকি ফ্লোরগুলো বিভিন্ন কুকর্মের জন্য নির্ধারিত করা। সে অপকর্মের মধ্যে পুরো 7 তলা হলো টর্চার সেল, যেখানটায় অবিরত দেখা মেলে রক্তের বন্যা, শুনতে পাওয়া যায় মানুষের গলা ফাটা আর্তনাদের আওয়াজ। মূলত এই ডার্ক হাউস হলো মাফিয়া বস বিএসকে এর বাংলাদেশের সাথে জড়িত যত পাপ কাজের সাক্ষীদার। বাংলাদেশের সব 2 নম্বরই লেনদেন এখান থেকেই শুরু করা হয়। যদি গভীর কোনো ব্যাপার স্যাপার হয় তাহলে পাহাড়ের চূড়ে অবস্থিত সিক্রেট কেভ ব্যবহার করে গ্যাংস্টার বিএসকে। সিক্রেট ক্যাভ এটা হলো সবচেয়ে ভয়ানক জায়গা, অব্যক্ত আধারে আচ্ছাদিত এক পাপের নগরী, যেখানটায় দেখা মিলে না দিবার নিশাকরের চন্দ্রপ্রভার। এ যে এক ঘুটঘুটে কালো পাতালপুরি সমতুল্য প্রাসাদ বিএসকে এর। যাদের প্রতি মনস্থাপন খুব বেশি, তাদের স্থান মূলত পাহাড়ের চূড়ায় সিক্রেট ক্যাভে। সেখানে তাদের নিষ্ঠুরতমভাবে অত্যাচার করা হয় সর্বোপরি। কাজ শেষ হয়ে এলে জঙ্গলের মাঝে ফেলে দেওয়া হয় তাদের। সর্বশেষে তারা কোনো জন্তু জানোয়ারের ভোজনে পরিণত হয়। চৌধুরী পরিবার জেনে এসেছে গত 8 বছরে শেহজাদ কখনো বাংলাদেশের বাড়িতে পা রাখেনি, যেখানে প্রায় সময় শেহজাদ বাংলাদেশে নিজ প্রয়োজনে যাওয়া আসা করত। সে তার যাবতীয় কার্যকলাপের জন্য বাংলাদেশে আসতো ঠিকই, কিন্তু পরিবারের সাথে কোনো যোগাযোগ করতো না। কেননা পরিবারের সাথে যোগাযোগ করার আক্ষরিক অর্থ হলো ঝামেলা বাড়ানো। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্মোহী হতেই হয়, না হলে মাঝপথে ঝরা পাতার মতো নিঃশেষ হয়ে যেতে হয়। সে যা দেশে থাকুক কিংবা বিদেশে, পরিবারের উপর করা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিজ দায়িত্বেই করে রেখেছিল। বিদায় তাকে এত কাঠখড় পোহাতে হয়নি। কিন্তু এবারে যখন বাংলাদেশে এসেছিল তখন ঘটেছিল এক ভয়ঙ্কর বিপত্তি। কেননা আবরারের সাথে জঙ্গলে ভুলক্রমে দেখা হয়ে গিয়েছিল তার, আর আবরার তার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে শেহজাদকে চিনেও ফেলেছিল। তবে এটা শেহজাদ তেমন গায়ে মাখিনি, গুরুত্ব দিয়েছে সে অন্য কোথাও। সেই জঙ্গলে গোধূলি লগ্ন থেকে শুরু হয়েছিল এক নতুন যাত্রা। বেসামাল অনুভূতির সাগরে ভাসে থাকা তরুণী ফিরেছিল আপন নীড়ে, নিজের বুক পকেটে বাড়ন্ত আবেগের জীবন্ত অস্তিত্ব খুঁজে পেয়েছিল। শুরু হয়েছিল এক নতুন অধ্যায়, মোহ, প্রেম, প্রণয়, ভালোবাসায় প্রাচীরে আবদ্ধ এক মহব্বতের বাঁচে। মূলত ওয়াসিফ শেহজাদ চৌধুরীকে এতদিন মাতৃভূমি নিজ প্রান্তরের মাটি দিয়ে আটকে রাখেনি। দেশের মমত্বের টানে এখানে থেকে যায়নি সে, তাকে আটকে রেখেছে স্বদেশের এক নিষ্পাপ রূপসী সত্তা, চন্দ্রপ্রভায় জলজল করা একটি সুপ্ত তারা, যার মোহগ্রস্ত স্বয়ং মাফিয়া বস নিচে। জীবন এক দুদিনের ধূসর মরিচিকা মাত্র। সেই অনিশ্চিত জীবৎকালে এই পাশার প্রেমিক সেই নন্দিনীর হাতে নাশ হতেই চায় বারে বারে। আজকাল যেন আকাশে বাতাসে একটা সুর ভেসে যায়, একটা ভবিতব্য বাণী বারুক্রমে কর্ণে করাঘাত করে। যেই বাণীর সাথে সাক্ষাৎ শেহজাদ অজ্ঞাত নয়, সেই সুরে গা ভাসে ওয়াসিফ। শেহজাদ খুন হয়েছে শতবার, বরবাদ হয়েছে কত প্রকার, তা প্রকাশের বাইরে। সুশ্রী বসুন্ধরায় নিয়তির এক চিরন্তন উক্তি বয়ে বেড়াচ্ছে প্রতি পদ সুরে। অহর্নিশের এক পশলা বর্ষণে হয়েছিল তাদের মোলাকাত। তীব্র খরা চৌচির হাওয়া অন্তরে ফুটেছিল এক গুচ্ছ গোলাপের বাহার। সেই মায়াবিনী অতলে ধ্বংস নিশ্চিত, তার ধ্বংসের শেষ প্রান্তে এসেও মাফিয়া বসের অন্তর করবে তার বিশ্বের জন্য হাহাকার। এটাই হলো ইউনিভার্স আর প্রেম ভিলেনের প্রেমের সমাহার। অবস্থানটা ডার্ক হাউসের অফিস কক্ষে। নান্দনিক কারুকাজে সজ্জিত এবং সফেদ রঙে মুড়ানো পুরো কামরা, কবরের মতো নিস্তব্ধতা বিরাজমান, চারিপাশে গুহার মতো নিরিবিলি পরিবেশ, সুবিশাল হরেক সাজে সজ্জিত অফিস রুমটা। 3 দেয়াল জুড়ে রয়েছে বুকশেলফ, বাকি ফাঁকা। দেওয়ালটা একটা বড় কাবার্ড রয়েছে। কামরার আনাচে কানাচে নিত্য নতুন জিনিসগুলো চকচক করছে, সেই সঙ্গে অদ্ভুত এক রহস্যময় গন্ধ ভেসে বেড়াচ্ছে উত্তর রুমে। এটা যেন একটা সাক্ষাৎ প্রহেলিকা, যার শুরুয়াত থাকলেও অন্ত নেই। বিলাসবহুল অফিস কক্ষে আয়েসি ভঙ্গিতে ডিভানে বসে আছে শেহজাদ। চারিধারে পিনপত নীরবতা, শোভামান। পরনে তার সাদা শার্টের উপর ডার্ক গ্রিন শর্ট, শার্টের উপরে 2টি বোতাম খোলা, সেখানে ঢিলে করে টাই বাঁধা। উরুর উপরে রয়েছে একটি ম্যাকবুক,
ডান হাতে আছে কফির মগ, যাতে ক্রমে ক্রমে চুমুক বসাচ্ছে। দৃষ্টি তার ম্যাকবুকে স্থির, মনোযোগ ম্যাকবুকে থাকলো তার মানুষপটে ফারছে অসংখ্য কালো অতীতের তিক্ততায় পরিপূর্ণ স্মৃতি। সহসা নান্দনিক দরজায় খটখট আওয়াজ, কর্ণপুর ছাপিয়ে মস্তিষ্কে পৌঁছতেই ভ্রমের বেড়াজালে আবদ্ধ মনন সত্তাটা বাস্তবে পদার্পণ করলো তৎক্ষণাৎ। ঘোর ছেড়ে বেরিয়ে শেহজাদ দরজার পানে দৃষ্টি নিক্ষেপ করতে দেখলো সেখানে শটান শুভ্র দাঁড়িয়েছে। এতক্ষণ যাবৎ দমে থাকা চাপা শ্বাস ফেলল শেহজাদ আদেশের সহিত বলল, কাম ইন। শুভ্র যেন শেহজাদের অনুমতির অপেক্ষায় ছিল। বসের সম্মতি পেতে হুড়মুড়িয়ে ঢুকলো কামরায়। শুভ্র একেবারে শেহজাদের সামনে গিয়ে দাঁড়ালো। অন্তরন্ত ভদ্রতার সহিত নিচু কলায় বলল, কিছু কথা ছিল বস। শেহজাদ চোখ তুলে চাইল। কফির মগটা সেন্টার টেবিলে শব্দ করে রাখলো। অতঃপর ম্যাকবুকে তার অনদৃষ্টি নিশ্চল রেখে দু হাত দিয়ে টাইপিং করতে করতে বলল, বলো, আমি শুনছি। মাস্টার, আর 10 মিনিট পর ঘড়ির কাঁটা 8টার ঘরে পৌঁছাবে, আর 8টা বাজে আপনার টিচার সেলে যাওয়ার কথা ছিল। শুভ্রের কথা শেষ হওয়ার আগে থেমে গেল অতি দ্রুত গতিতে চলন্ত হাতছড়া। ঘাড় কাত করে চাইল শুভর পানে। এমন চাহনিতে শুভ একটু ফরকেও গেল, তা প্রকাশ হলো না। এখন মাফিয়া বসের পুরো মুখমণ্ডল জুড়ে শোভা পাচ্ছে হিংস্রতা। রূপের অনাকাঙ্ক্ষিত দর্শনে এতদিন একসঙ্গে থাকা শুভ্র রুহও কেঁপে উঠল। বক্ষ পিঞ্জরে বাঁচতে থাকা ড্রিম শব্দই যেন তার প্রমাণ দেয়। ঘড়ির কাঁটা ঠিক করে 8টার ঘরে পৌঁছালো। সঙ্গে প্রকৃতি জুড়ে নেমে আসলো কৃষ্ণবর্ণ অমানিসা। দিবা প্রহরে নিজেদের আড়াল করে রাখা তারারা হালকা উকিঝুঁকি মারছে তিমির অম্বরে। তাদের আলোর ছটায় চারিপাশ লঘু ঝাপসা হলো, দীপ্ত হলো সেই অসিত তমসার মতোই তমিশ্রায় তলিয়ে আছে পুরো টর্চার সেল। হাহা ধ্বনি আর আর্তনাদে মুখরিত পুরো বেসমেন্ট। এই কাতর চিৎকার, এই হায় হায় ধ্বনি কোনো জন্তু জানোয়ারের নয়, বই কি এগুলো হলো কোনো মানুষের। গলা ফাটানো আর্তনাদের আওয়াজ, পচা রক্তে বিদঘুটে গন্ধ ভেসে বেড়াচ্ছে চারিধারে। করতল বা হাতের দ্বারা আঘাতে চূর্ণ বিচূর্ণ করছে গুচি কয়েক লোকের দেহ। বেসমেন্টটায় উপরিভাগে সিলিং এর নিচে একটু সারি করে কয়েকটি মেদবহুল রড টানানো, যা ওপর নিচ করার জন্য রয়েছে সুইচ স্পট। সেই টাঙানো রডের সাথে দুটো উপরে তুলে জুট করে বেঁধে রাখা হয়েছে 20 জন যুবককে। পুরো শরীর রক্তাক্ত, তাদের সেই রক্তে দেহাংশ থেকে ঝর্ণার মতো ছুঁয়ে ছুঁয়ে রক্ত ঝরছে। তাদের রক্তের তাড়নায় বেসমেন্টের পুরো ফ্লোর একটি ছোট্টখাটো শ্বেত শ্রেণীতে পরিণত হয়েছে। এতক্ষণ ধরে এই 20 নিকৃষ্ট বদ যুবকের চাবুকের দ্বারা চপটখাত করে ভীষণ রকমের ক্লান্ত রিক ললাটের কিনারায় জমে থাকা ঘর্ম বাম হাতে মুছে অন্য হাতের দ্বারা চাবুকের আরো কয়েক ঘাত দিয়ে রিক হুঙ্কার দিয়ে বলে, ক্রাইমের বস 3 মাথার গ্যাংয়ের ব্যাপারে যা যা জানিস সব A to Z স্বীকার কর। এবারে লোকগুলো নিরুত্তর, যা দেখে ফুসফুস করতে লাগলো রিক। তার বোধ হলো এদের মুখে বোম ফাটালেও এরা মুখ খুলবে না। আজ পর্যন্ত এমন পরিস্থিতি রিক কখনো পড়েনি। আজকের প্রেক্ষাপট বেশ ভিন্ন, ফারাক আছে বহু মাত্রিক। এত চেষ্টার পরেও এক বিন্দু পরিমাণও সফলতা অর্জন করতে সক্ষম হলো না। বিস্তর ধারণার মাঝে একটাই যুগসূত্র খুঁজে পেল, যতক্ষণ না সিংহ সাক্ষাৎ সশরীরে উপস্থিত হবে ততক্ষণ এরা পেট থেকে কথা বের করবে না। তাদের মধ্যে একজন কঞ্চে খানিকটা জোরে নিয়ে দুর্বল স্বরে আওড়ালো, কে তুই? এহেন প্রশ্নের পাছে রিকের জিহ্বার আগায় আরো কিছু গালমন্দ ভাষা এসেছিল, কিন্তু রিক তা সন্তর্পণে জোরপূর্বক গিলে নিয়ে অকপচে বলে, না। ওয়াসিফ শেহজাদ চৌধুরী অবধি পেছনের আগে যে সমুদ্র পার করতে হবে সেই সমুদ্রই হলাম আমি, রিক এহসান, ওয়াসিফ শেহজাদ চৌধুরীর বাম হাত। নামটা শোনা মাত্র সকলে চমকে উঠল। ওয়াসিফ শেহজাদ চৌধুরী নামটা এতক্ষণ যাবৎ নির্যাতিত হওয়া সকলের মাথায় ব্যাপক আকারে ঘুরছে। কেন ওয়াসিফ শেহজাদ চৌধুরী তাদের এখানে অপহরণ করে নিয়ে আসলো সেটা ভেবে অস্থির হয়ে উঠল প্রত্যেকে। ক্রাইমের 3 মাথা গ্যাংয়ের ব্যাপারে কেন জানতে চায় মননশীল করেই ব্যাকুল হৃদয় আরো ছটফটিয়ে উঠল। একজন নীল রঙা শার্ট পরনে যুবক অধৈর্যের চূড়ান্ত পর্যায়ে গিয়ে পড়ল, আমাদের এখানে আটক করার কারণ কি?
একটাই কারণ, সত্য স্বীকার করা। আকস্মাৎ কারো গমগমে স্বরের কথা কর্ণগোচর হতেই সবাই একটু ঝুঁকে পেছনে তাকালো। আকস্মিক কক্ষে কোনো আগন্তুকের আগমনে সকলে উদ্বেগী দৃষ্টিতে তাকালো। অমনি সকলের দৃষ্টি কেন্দ্র জুড়ে আসলো একটাই প্রতিবিম্ব, বার গান্ডি প্রিন্স স্যুট পরিহিত ওয়াসিফ শেহজাদ চৌধুরী। যখন নীলরঙা যুবকটি রিকের এই প্রশ্ন করছিল তখনই কেবল গার্ডদের সাথে কামরার অভ্যন্তরে প্রবেশ করেছিল শেহজাদ। তৎক্ষণাৎ রিককে কোনো কিছু বলতে না দিয়ে নিজেই 5 শব্দে বাক্যচ বলি উঠল। শেহজাদের পকেটে হাতে গুজে শটান রিকের পাশটায় গিয়ে দাঁড়ালো রিক। নিরর্থক দৃষ্টিতে চাইল, অর্থাৎ সে আজ আজ অকৃতিকার্য তার কর্মে। শেহজাদ রিকের দৃষ্টিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে 20 যুবককে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করল। কারো মুখ থেতলে গেছে, কারো হাতের আঙুল কেটে ফেলা হয়েছে, কারো চামড়া জ্যান্ত অবস্থাতে তুলে নেওয়া হয়েছে, তো কারো নখ উপড়ে ফেলা হয়েছে। নির্দয়ভাবে এত অত্যাচার করে একটা বান্ধব মুখ খুলেনি। তা দেখে নিঃশব্দে হাসল শেহজাদ। শেহজাদকে দেখা মাত্র নীল রঙা পরিত যুবকের গাপিত্তি জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে যুবকটি খ্যাক করে উঠল। ওয়াসিফ শেহজাদ চৌধুরী, আমাদের পথের বাধা হয়ে তুমি নিজের জীবন কাটায় পরিণত করেছ। একবার যদি জানতে পারে বস তোমার ব্যাপারে, তাহলে তোমার পুরো বংশকে ধ্বংস করে দেবে। নীলরঙা যুবকটির মুখে আরো কিছু বিশ্রী কথা এসেছিল, কিন্তু হঠাৎই আক্রমণে তার সব কথাই ফুরিয়ে এলো। অন্যেরা এই দৃশ্য দেখে ঠকঠক করে কেঁপে উঠল। নীলরঙা যুবকটি যখন কথাগুলো বলছিল তখনই শেহজাদ তার টাইয়ের নটটা টানাটানি করে খুলে হাতে পেঁচে দ্রুত বেগে এগিয়ে গেল লোকটার দিকে। সে তার দক্ষ হাতে দিয়ে টাইটা উল্টো করে ঘুরিয়ে নীলরঙা যুবকটি গলায় পেঁচে ধরে হুঙ্কার ছেড়ে বলে, হাউ ডেয়ার ইউ টু টক লাইক দ্যাট। তোর কলিজা আর সাইজ দেখে আমি অবাক হচ্ছি। ওয়াসিফ শেহজাদের সাথে এভাবে কথা বলার সাহস কিভাবে পেলি? রিক, শেহজাদের রাগের সাথে তাল মিলিয়ে হাত জোড়া চাপও বাড়তে থাকে। মাফিয়া বস ক্রমে ক্রমে হাতের দ্বারা গভীর থেকে গভীরতর চাপ দিয়ে লোকটার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। নীলরঙা শার্ট পরনের যুবকটির হাত দুটো বাঁধা থাকায় সে বিন্দুমাত্র পরিমাণ বাধা দিতে পারল না শেহজাদকে। গলা কাটা মুরগির মতো ছটফট করলো শুধু, তার চোখ উল্টে আসছিল সময়ের ব্যবধানে। মুক্ত পা জোড়া ক্ষণে ক্ষণে নাড়িয়ে ধরফর করলো। শেষবারে উল্টে আসা নেত্রযুগল দিয়ে যুবকটি শেহজাদের দিকে তাকালো। শেহজাদের চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে আক্রোশ। এমন ভাবমূর্তি দেখে যুবকটি তার অশ্রুসিক্ত চোখ দিয়ে শেহজাদের উদ্দেশ্যে জানালো একটু রহম করতে, যান ভিক্ষা দিতে, কিন্তু তাতে পাষাণ হৃদয়ের বিন্দুমাত্র মায়া দয়া হলো না। সর্বোপরি লোকটার মৃত্যুর কোলে ঢলে পড়ল, চিরতরে বিদায় নিল দুনিয়া হতে। সেই সঙ্গে এক জোড়া হাতকে আবারও পাপী সাব্যস্ত করে গেল। যুবকটার মৃতদেহকে ছেড়ে দিয়ে এক ঝটকা পাশে থাকা একটি গার্ড থেকে একটি চাকু নিয়ে সেটা হাতে চেপে ধরল শেহজাদ। এতে তরল পদার্থের ন্যায় রক্ত ফোটা ফোটা হাত বেয়ে গড়িয়ে ফ্লোর এসে পড়েছে। জ্বলন্ত অগ্নিশিখার ন্যায় ধূসর নেত্র যুগল বাকি 19 যুবকের দিকে তাক করে গর্জে উঠে বলল। বিভীষিকাময় ভয়ানক দৃশ্য দেখে উপস্থিত সকলে বাকশূন্য, ভাষা হারিয়ে ফেললো। হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল পলকে। ঝুলে থাকা অবস্থায় থরথর করে কাঁপতে লাগলো সকলের অবয়ব। কিন্তু তবু এই ভীতিকর পরিস্থিতিতে নিজেদের সম্পূর্ণ সামলানোর পণ্ডশ্রম করলো 19 যুবক। তবু কিচ্ছুটি আগ বাড়িয়ে মুখ ফুটে পড়ল না। রাগের পরিমাণ একটুও কমে এলে তাতে থাকা চাকুটা সজোরে সফেদ মেঝেতে ছুঁড়ে মেরে শেহজাদ জল শক্ত করে ঠায় দাঁড়িয়ে রইল। রক্তে পরিপূর্ণ হাতটা টিস্যু দিয়ে মুছতে মুছতে আরেকটা বার পরখ করলো প্রাণহীন ব্যক্তিটাকে। রিক সম্পূর্ণরূপে নির্বাক। তার স্পর্ধা হলো না শেহজাদকে আগ বাড়িয়ে কিছু বলার, কেননা জানের ভয় তার মাঝেও বিদ্যমান। কেউ তো আর স্বেচ্ছায় সিংহের অভিমুখে পড়তে চায় না। ইতিমধ্যে শেহজাদের পৈশাচিক মস্তিষ্ক নিজের সীমা পার করে পগার পার হয়েছে। অনিয়ন্ত্রিত মস্তিষ্কে খেলে গেল এক সুকৌশলী নিদারুণ খেলা। শেহজাদ কোনরূপ কলহে না গিয়ে ঠোঁট বাঁকি হেসে নিগুড কণ্ঠে বলে, একটা গেম খেলা শুরু করা যাক। তোর স্পেশাল মেথডটা ভালো মানুষগুলোর ওপর অ্যাপ্লাই করতে পারিস চাইলে। সো দেখিয়ে দে তুই তোর কেরামতি। রিক যেন এটার অপেক্ষায় ছিল। মাস্টার মাইন্ড বস শেহজাদের ইশারা ইঙ্গিত বুঝতে পেরে রিক পাক হাসল। অতঃপর সবাইকে রিকের স্পেশাল থেরাপি বিদ্যুৎ শক দেওয়ার কার্যক্রম শুরু করলো।
প্রথমে মেন সুইচ অন করে সবাইকে রডের সাহায্যে উপরে তুললো, তারপর একটা মেশিনের সুইচ অন করতে রডের সাথে ঝুলে থাকা 19 জন এক ঝটকায় খেপে উঠল, সঙ্গে গগন ফাটানো উচ্চ কলরবে চিৎকার দিয়ে উঠল। বাকি এক মৃত ব্যক্তি সম্পূর্ণ বাক শক্তিহীন, তার মাঝে কোনো সারা শব্দ নেই। মিনিট খানেক পর শেহজাদের ইঙ্গিত রিক সুইচ অফ করলো। ইলেকট্রিক শককে 19 যুবকের মূর্ছা গেছে শরীর, স্নায়ু অবশ হয়ে এলো। আদো আদো চোখে দূরে দাঁড়িয়ে থাকা ওয়াসিফ শেহজাদ চৌধুরীর দিকে তাকালো। শেহজাদ ঘাটটা দুই দিকে মটমট শব্দে ঘুরিয়ে ফিরিয়ে সকলকে এক পলক চেয়ে ফের যুবকদের পানে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে হুকুম স্বরে বলল, ফুটন্ত গরম পানিতে এদের প্রত্যেকটাকে ততক্ষণ সিদ্ধ করো যতক্ষণ না এদের শরীরের হাড় আর মাংস আলাদা হয়। সকলে ভীবিত দৃষ্টিতে তাকালো। তাদের মনে শঙ্কিত অবস্থার আরো অবনতি হতে শুরু করলো। এই বার্তা শুনে মেরুদণ্ড বেয়ে গেল ভয়াল শিহরণ, শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। 19 যুবকের মধ্যে তৎক্ষণাৎ এক দুর্বল ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্বের খেলায় হার স্বীকার করে আকুতি মিনতি করে বলে উঠল, না বস, এমন করবেন না, আপনার পায়ে পড়ছি, কঠিন মৃত্যু চাই না। পরের আরেকজনের কণ্ঠে আকুলতা নিয়ে নিজেদের নামে সাফাই গাইতে গাইতে বলল, আমাদের কোনো দোষ নেই, আমরা তো শুধু বসের অর্ডার ফলো করছিলাম। বাকি 28 জন চকিতে তাকালো লোক দুটোর দিকে, তবে তারা টুটাও শব্দ করলো না। তাদের ভাবমূর্তি দ্বারা পরিলিখিত তারা হার মেনে নিয়েছে। শেহজাদের ইশারায় রিক শেষে কথা বলা ব্যক্তিটাকে উপরে ঝুলতে থাকা অবস্থা থেকে একটু নিচে নামালো। অনন্তর রিক চোয়াল শক্ত করে ধরে কাঠিন্য দৃষ্টিতে চেয়ে রইল। যদি কঠিন মৃত্যু না চাস তাহলে তোদের বসের ব্যাপারে যা জানিস সবটা বল। লোকটা ভালো মতো বোধগম্য হয়ে গিয়েছে যে এই মুসিবত থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। যার কপালে পড়েছে মনে তো হয় না বাঁচিয়ে রাখবে, তাই অন্যকে বাঁচাতে গিয়ে কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করার কোনো মানেই হয় না। তাই লোকটা পেটের মধ্যে জমিয়ে রাখা সব গোপন রহস্য উন্মোচন করে দিতে শুরু করলো। রেজওয়ান তালুকদারের হয়ে কাজ করি আমরা, তবে তার সাথে কখনো আমাদের সরাসরি সাক্ষাৎ হয়নি। তার অ্যাসিস্ট্যান্ট কবির আলমের সাথে সরাসরি সাক্ষাৎ হতো, কিন্তু কিছুদিন আগে কবির আলম উধাও হয়ে যায়। তাকে তন্ন তন্ন হন্য হন্য করে খুঁজেছি আমরা, কিন্তু খুঁজে পাইনি। তারপর থেকে কবির আলমের দায়িত্বটা রেজওয়ান তালুকদারের ভাগ্নে মিনহাজ সালমায়। আমাদের জানা মতে ক্রাইমের বস 3 মাথা বাংলাদেশি, যদিও তারা কোথাও থাকে সেটা ধারণা করা মুশকিল, তবে এটা সঠিক তারা 3 জন বাংলাদেশি, যার মধ্যে একজন হলো রেজওয়ান তালুকদার। তবে আমাদের হালকা ধারণা মতে দ্বিতীয় মাথাকে ফ্রান্সে পাওয়া যাবে, কারণ রেজওয়ান তালুকদার ফ্রান্সে যাতায়াত বেশি করেন, ব্যবসায়ী লেনদেন ওখানেই বেশি করে থাকেন। এইটুকু বলেই লোকটা থামলো। লোকটা আপাতত হাঁপাচ্ছে, তার মাঝে ন্যূনতম শক্তি নেই আর কথা এগোনোর। লোকটার শারীরিক অবস্থা অবলোকন করে শেহজাদ রিককে আদেশ করে লোকটাকে 1 গ্লাস পানি খাওয়াতে। এতে করে সব বার্তা সুস্থভাবে বলতে পারবে সে। বসের আদেশ মতো রিক লোকটার মুখের সামনে 1 গ্লাস পানি ধরলো। পানির দর্শন পাওয়া মাত্র লোকটা মুখ দিয়ে গ্লাস টেনে পুরো গ্লাসের পানি এক ঢুকে শেষ করে নিল। রক্তে রক্তিম লালাপ মুখে দেখা গেল স্বস্তির ছাপ। গ্লাসটা জায়গা মতো রেখে রিক ফের কঠিন কণ্ঠে সুথল, ট্রাকে কয়টা মেয়ে ছিল? লোকটা থেমে থেমে হালকা নিঃশ্বাস ফেলে আবারও এক নাগারে বলতে আরম্ভ করলো, ট্রাকে 101টা মেয়ে ছিল। মেয়েগুলোকে আজ আমেরিকায় পাচার করার কথা ছিল। ব্ল্যাক শ্যাডো মাফিয়া গ্যাংয়ের লিডার গ্যাংস্টার বিএসকে মেয়েগুলোকে রেজওয়ান তালুকদারের কাছ থেকে মোটা অঙ্কের $100 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছে। তাই আমরা সকাল সকাল কাজে লেগে পড়েছিলাম। মেয়েগুলো বিএসকে অবধি পৌঁছানোর কথা ছিল, কিন্তু মাঝপথে লোকটাকে মাঝপথে থামিয়ে দিয়ে শেহজাদ গম্ভীর গলায় বলে উঠছে, যদিও তোরা ব্যর্থ নিজেদের কাজে, তবুও মেয়েগুলো তার সঠিক জায়গাতেই এসে পৌঁছেছে। বাট মেয়ে তো 100টা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, 100টা দেওয়ার কথা ছিল, কিন্তু রেজওয়ান তালুকদার এক্সট্রা একটা বাড়িয়েছে। মাফিয়া বস বিএসকে এর সাথে ডিল করতে পারা রেজওয়ান তালুকদারের কাছে চাঁদ হাতে পাওয়ার মতো সমান ছিল। তাই মাফিয়া বস বিএসকে খুশি করার জন্য, যাতে এরপরে মাফিয়া বস বিএসকে তার সাথে ডিল করতে কোনো রূপ দ্বিধান্বিত
তাই একটা মেয়ে বাড়িয়ে দিয়েছ। কিন্তু আপনি কি করে জানলেন মেয়ে 100টা দেওয়ার কথা ছিল? লোকটা শেহজাদের কথার আসল মর্মার্থ বুঝতে না পেরে আবারও নিজ বক্তব্য পেশ করতে শুরু করলো। পরক্ষণই আসল জায়গায় এসে পৌঁছেছে। উক্তিটির মূল সারমর্ম বুঝতে না পেরে কাঁপতে থাকা কণ্ঠে শুধল। কে আপনি? শেষের কথাটা বলার সময় লোকটির মুখমণ্ডল থেকে রক্ত সরে গিয়েছিল, যা দেখে ক্রু হাসল শেহজাদ। গ্যাংস্টার বিএসকে। চমলক্ষ তাকালো লোকটা। খানিকের জন্য সে যেন শ্বাস প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়ে এলো। হৃৎপিণ্ডের প্রক্ষাঘাত শুরু হয়েছে ইতিমধ্যে। শেহজাদের কথার তাৎপর্য বুঝতেই মস্তিষ্ক অসাড় হয়ে এলো। ওয়াসিফ শেহজাদ চৌধুরী মাফিয়া বস বিএসকে, অর্থাৎ না, এটা কিভাবে সম্ভব? না, আর ভাবতে পারলো না। লোকগুলো চোখ বন্ধ করে নিজের অতীতে করা পাপগুলো স্মরণ করে ক্ষমা চাইলো পৃথিবী থেকে। তারা যে জমের দুয়ারে এসে হাজির হয়েছে, সেই জম তাদের খণ্ডিত না করে ক্ষান্ত হবেন না। পরিস্থিতি মোকাবেলা করার শক্তি, মনোবল হারিয়ে ফেলল তারা। দুশের মণি জোড়া এখন জমে আছে ক্রোধের পাহাড়। দাউ দাউ করে জ্বলছে সমস্ত সত্তা। ভেতরে যেন কেউ ছুরিকাত করছে প্রবল বেগে। কোমরে খাস থেকে রিভলভার বের করে শেহজাদ সেটাকে এদিক ওদিক নাড়িয়ে রাশভারী আওয়াজে বলে, এত দুর্বল হার্টের কীটপতঙ্গ কিভাবে রেজওয়ান তালুকদার পুষলো? এটা আমার ভাবনার ত্রিসীমানার বাইরে। যারা নারী পাচারের মতো জঘন্য কাজে জড়িত, যারা লোভের বশে কারো বোনকে বলির পাঠা বানাতে দুইবার ভাববে না, তাদের মতো নরখাদকদের বেঁচে থাকার অধিকার আছে অন্তত, এটা আমি মনে করি না। শেষের কথা শব্দগুলো জিহ্বার ডগায় থাকা অবস্থায় পরপর ট্রিগার প্রেস করে বিক্ষিপ্তভাবে 19 জন যুবকের বুক ঝাঁঝরাই করে দিল নিমিষে। বুক ফুটো হয়ে রক্ত ছিটকে আসলো বাইরে। উপরের সিলিংয়ের একটু নিচে রডের সাথে ঝুলে আছে গুটিকয়েক মৃতদেহ, যাদের দেখে চেনার কোনো চিহ্ন নেই। ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকিদের কোনো হেলদোল প্রকাশ পেল না, কেননা তারা এসবে অভ্যস্ত হয়ে গেছে। শেহজাদ রিকের দিকে দৃষ্টি ঘুরিয়ে হুকুম করল, রিক, ফার্স্ট অফ অল মেয়েগুলোকে সুরক্ষিত অবস্থায় বাড়িতে পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা কর। দেন এই বীজগুলোকে গহীন জঙ্গলে ফেলে দিয়ে আয়। ওখানে এরা নিশ্চিত কোনো জন্তু জানোয়ারের খাদ্যে পরিণত হবে, সঙ্গে চিরতরে মুছে যাবে এদের অস্তিত্ব। অবিলম্বে মাথা নিচু করে সশব্দে জবাব দিল। ওকে বস। চোখ বন্ধ করে 2 মিনিটের জন্য ভাবনার অতলে কেই হারল শেহজাদ। মানুষপটে ভেসে উঠলো অরুর পালিয়ে যাওয়ার সময় দরজা খুলে রাখার ব্যাপারটা মাথায় নাড়া দিতে শেহজাদ বাঁকা হাসল। মস্তিষ্কে ব্যাপারটা ভালোভাবে ক্যাচ করে হিংস্র মুখখানা রিকের দিকে তাক করে শুধালো, রিক, একটু আগে টর্চার সেলে আসার ডোরটাকে খুলে রেখেছিল? ঢোকিল চোরা চোখে তাকালো একজন কালো বেশভূষা আবৃত গার্ডের দিকে। রিকের দৃষ্টি অনুসরণ করে শেহজাদ যা অনুমান করা তা করে নিল। রিক বিনা বাক্যে গার্ডটিকে দেখিয়ে দিল। রিকের বলতে দেরি হয়েছে, গার্ডটির মাটিতে লুটিয়ে পড়তে অতটাও দেরি হয়নি। রিকের মুখ থেকে নামটা বের হওয়ার পরপরই বুলেটের গতিতে গ্যাংস্টার ওয়াসিফ শেহজাদ চৌধুরী ফের একবার দক্ষ হাতে গার্ডটির পা বরাবর শুট করলো, যাতে করে গার্ডটি মুখ থুবড়ে পড়লো সফেদ মেঝেতে। শেহজাদের কার্যকলাপ ধারণা বিন্যাস বোঝা কিংবা জানা কারো দ্বারাই কোনোদিনও সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। তার রহস্যময় ইতিহাস খাটলে কুলকিনারা খুঁজে পাবে না, উল্টো তারাই সেই ইতিহাসের মধ্যে হারিয়ে যাবে ব্ল্যাক হোলের মধ্যে করে। শেহজাদ ক্ষিপ্ত কণ্ঠে গার্ডের উদ্দেশ্যেই বলে, এটা ডোর খোলা রাখার শাস্তি। রুলস আর রুলস। খামখেয়ালি হয়ে রুলস ব্রেক করার শাস্তি দিলাম। নেক্সট টাইম অ্যালার্ট থাকবে সবাই। এখানে ভুলের কোনো ক্ষমা নেই। ফর দ্য ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম। বসের কথার সবই ঐকমত্য হয়ে মাথা নিচু করে জানান দিল, এরকম ভুল আর হবে না। কাউচে গা এলিয়ে দিয়ে পা দুটো ফাঁক করে আরামসে বসে আছে শেহজাদ। নিরোগ হাত দ্বারা ক্ষণে ক্ষণে ললাটের বাম পাশটা স্লাইড করছে। তখন সময়ের কাঁটা 9টার ঘরে গিয়ে পৌঁছেছে। ঢং ঢং শব্দ ধ্বনিতে হলো পুরো বেসমেন্ট। রিক পরোক্ষ দৃষ্টিতে একবার মাফিয়া বসের আপাতমস্তক অবলোকন করল। দেখে বোঝা যাচ্ছে ভাবনার অথয়ে ডুবে আছে মাফিয়া বস। আগের সেই পোশাক এখন গায়ে জড়িয়ে নেই, যে পোশাকে আজ জান নিয়েছে গুটি কয়েক মনুষ্য জাতি। নির্মূল করেছে বিশ্ববক্ষাণ্ড থেকে কিছু বিদ্যমানতা। এক তিরোহিত আবরণে বেষ্টিত মাফিয়া বসের অপ্রীতিকর নিষ্ঠুর রূপ উদিত হয়েছে আজ। আবির্ভাব হয়েছে এক ভয়ানক রুদ্রী মূর্তির।
রুদ্র মূর্তির, যার দিলে রহম অনুগ্রহ বলতে কিছু নেই। রিক ওয়াইনের গ্লাসে একটা সিপ নিয়ে গ্লাসটা শেহজাদের দিকে স্বগতিতে এগিয়ে দিতে গিয়ে বলল, বস, মাফিয়া এরিক আরান স্যার যাবেন না? রিকের কণ্ঠস্বর কানে বাসে শেহজাদ চোখ তুলে চাইল, পরক্ষণেই ফ্রিকুসকে শুথালো। প্রশ্ন করছো? রিক থতমত খেয়ে গেল, মুখটা বাংলা পাঁচের মতন হয়ে এলো। শেহজাদ হাত টেনে ওয়াইনের গ্লাসটা নিজের নিকটে নিল। অপরদিকে রিক নিজের ভুলটা বুঝতে পেরে ভ্রান্তি শুধরানোর উদ্দেশ্যে লজ্জিত মনে বলল, না, তেমন কোনো ব্যাপার না, এমনি জিজ্ঞেস করছিলাম। শেহজাদ কানে এয়ারপড গুজে চেহারার আদলে সিরিয়াস ভঙ্গিমা টেনে বলে, ইনস্ট্রাকশন অনুযায়ী এতক্ষণে গার্ডসরা অলমোস্ট রেডি, রাইট? 12টা বাজতেই আমরা বেরোবো। ইয়া বস, সব কিছুই প্রস্তুত, এখন শুধু অপেক্ষা সঠিক সময়ের। গুড নাইট, ক্যান গো। শেহজাদের একমতের আদেশ শুনে রিক হেলে দুলে হেঁটে স্থানটা ত্যাগ করলো। পরপর কানে গুজে থাকা এয়ারপডের অপর পাশ থেকে কোনো পুরুষালী আওয়াজ ভেসে আসলো। হোয়াট ইজ আওয়ার নেক্সট প্ল্যান শেহজাদ? ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে শেষের জবাব দেয়, নেক্সট টার্গেট উইল বি রেজওয়ান তালুকদার। আরান এই কালপ্রিটের খেল খতম করতে পারলে ওদের গ্যাংয়ের ভিত্তি একটু নড়ে উঠবে, অ্যান্ড এই সুযোগটা কাজে লাগিয়ে এই মেইন কালপ্রিট অব্দি পৌঁছাতে হবে। পরপর অপর প্রান্ত থেকে আরান কিছু সতর্কতামূলক বাণী ছিল। শেহজাদ, ইটস নট এ ফাকিং মিশন, ইটস এ বিগ অ্যান্ড ডেঞ্জারাস মিশন। আরানের বলা কথার পিঠে শেহজাদ তাতে দত চেপে বিড়বিড়ালো। হেরে যাওয়া আমার ডিকশনারির আউট অফ সিলেবাস। বিএসকে কখনো হারতে শেখেনি। হয় মারো নয় মরো, তবুও হারা যাবে না। আরান শেহজাদের ক্ষীণ কণ্ঠের কথাগুলো শুনল কি শুনল না তা সঠিক বোঝা গেল না, তবে সে নিজ থেকে আরজি স্বরূপ গম্ভীর কণ্ঠে বলল, মাফিয়া বস বিএসকে রেজওয়ান তালুকদার হলো একমাত্র আমার শিকার, তার উপর অন্য কারো নজর আমি বরদাস্ত করব না। শেহজাদ ওয়াইন পান করা অবস্থায় ঠোঁট বাঁকিয়ে দুর্গেও হেসে বলে, জীবনে যদি কোনো কিছুর বাজি না থাকে তাহলে জীবন হবে বৃথা। তাই তো জীবন বাজি খেলি আমি সর্বদা। তোর শিকার কিভাবে খুবলে খাবি সেটা তোর ব্যাপার। এনিওয়ে, কাল মিটিংয়ে অফকোর্স ভিডিও কলের মাধ্যমে যুক্ত থাকবে। অবশ্যই যুক্ত থাকবো। সোনালি রাঙা অন্যটা ভালো মতো পেঁচিয়ে পাট টিপে টিপে গ্লাসের দরজাটা ঠেলে বের হল অরু। আশপাশে বিচক্ষণ দৃষ্টি নিক্ষেপ করে একটিবার সম্পূর্ণ জায়গাটা পর্যবেক্ষণ করলো, তারপর ধীরে সুস্থে লিভিং রুমের দিকে অগ্রসর হলো। এতক্ষণ ধরে অরু এই লুকোচুরি খেলা দেখে কুঞ্চিত ভ্রুজোর আরো কুঞ্চিত হলো শেহজাদের। মনের মধ্যেখানে প্রশ্ন উকি ঝুঁকি দিল, এই মেয়ে এমন জোর বেশি কি করতে চাইছে? চলতে থাকা অবস্থায় বিখ্যালিতে অরুর চোখ কাউচে বসে থাকা শেহজাদের উপরে গেল। চক্ষু দর্শনে ভেসে উঠল স্বামী নামক মানুষের প্রতি ছায়া। চোকাচুকি হলো দুজনের মুহূর্তে। অরু ঘন ঘন চোখের পাপড়ি ফেলে ফিরে নিল দৃষ্টি। শেহজাদ চোখ ছোট ছোট করে অরুর পানে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কাছে এসো। শেহজাদের সোজা সাপটা আবদার অরু হকচুকিয়ে গেল। শুকনো ঠোক গেলে চারিদিকে এলোমেলো নজরে বুলালো। মস্তিষ্কে একটাই ভাবনা এখন উকি দিচ্ছে, কাছে আসো, অর্থাৎ কি হতে পারে? এখন শেহজাদ আর অরুর বৈধভাবে সম্পর্কে জড়িয়েছে, তাই এখন শেহজাদ চাইলে অরুর কাছাকাছি আসতেই পারে। এতে বিন্দু পরিমাণ অধিকার নেই অরুর বাধা দেওয়ার। কিন্তু অরু তো এসবে এখন জড়াতে চায় না। এসব হাজারো কুচিন্তা অরুর ছোট্ট মস্তিষ্কে কুণ্ডুলি তারের মতন পিছিয়ে গেল। অরুর দীর্ঘায়িত ভাবনার মাঝে শেহজাদের সে চিরচেনা সেই শক্ত কণ্ঠস্বর শোনা গেল। অরুকে আসতে না দেখে শেহজাদ বিরক্তির সহিত তাকে ফের বলে, কাম ফাস্ট। এতেই যেন অরুর হাই হতাশ দ্বিগুণী পরিমাণে বেড়ে গেল। সংশয় আর কুঞ্চায় হাসপাস করে অনুচ্চ স্বরে ছটপট বলল, রান ফার্স্ট। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না অরু। এক দৌড়ে কামরার অভ্যন্তরে চরণ স্থাপন করে থাপ্পাস করে দরজা বন্ধ করে দিল, যেন সে বাঘের গুহা থেকে চান হাতে নিয়ে ফিরেছে। যেন এতক্ষণ ধরে কোনো নরপিশাচ তার মোমের মতন কোমল অন্তরটাকে জোরসে খামচে ধরেছিল, তাই সে তস্ত্র কদমে পালিয়ে এসেছে। অন্যদিকে অরুর এহেন কর্মকাণ্ডে মুহূর্তে ভাবাচাকা খেয়ে গেল শেহজাদ। অরু যেন দরজা বন্ধ করার মাধ্যমে অপমান ছুঁড়ে মেরেছে তার মুখ বরাবর। শেহজাদ ঠোঁট দুটো ফাঁক করে তাজ্জব দৃষ্টিতে তাকিয়ে রইল অরুর যাওয়ার পানে। শেহজাদের মন দিল অরুকে নিয়ে কোনো বাজে চিন্তাধারাই ছিল না। সেখানে অরু অতিরিক্ত নেগেটিভ চিন্তার করে এক প্রকার ভাগলো জায়গাটা থেকে।
যা দেখে শেহজাদ ভয়ঙ্করভাবে বিহ্বল বোকা বনে গেল। প্রদোষ প্রহর অন্তরিক্ষে গোলাকার থালার মতন এক ফালি চাঁদ উঠেছে চন্দ্রমার নিকটবর্তী। দেখা মিলেছে অসংখ্য তারকাদের ভিড়। দৃশ্যপটটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়াই খালি চোখ দূর থেকে পর্যবেক্ষণ করলে মনে হচ্ছে সেখানটায় দীপ্তমান ইন্দ্র আর জলজল করা তারাদের আলাপ সাক্ষাৎ চলছে, যাদের জ্যোতিতে প্রজ্বলিত সমগ্র বিশ্ব সংসার। ওর পুরো 12তলা ফ্লোর মালকিন বেশি ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে চকচক করা জিনিসপত্রগুলো হাত দিয়ে আলতো ছুঁয়ে দিচ্ছে। ধারণা মতে এখন শেহজাদ অনুপস্থিত উক্ত ফ্লোরে, তাই নির্ভয়তার জোরে নতুন উদ্যোগে নিজেকে আবিষ্কার করেছে অরুও। ঘাস ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে পুরো ফ্লোর অনর্থক চক্কর কাটছে। কর্নার টেবিলে হাই ডেফিনেশন টাচ স্ক্রিন এসপ্রেসো কফি মেকার মেশিনটা আলগোছে এলোমেলো ভাবে ছুঁয়ে সামনে এগোতেই অসাবধানবশত কারো বুকের সাথে খেলো একটা শক্ত ধাক্কা। তাৎক্ষণিক অরুর কপাল ঘষতে ঘষতে চোখ তুলে উপরে চাইতেই তাকালো, আটকে উঠল। সামনে জলজন্ত ওয়াসিফ শেহজাদ চৌধুরী সশরীরে দাঁড়িয়ে আছে। অরু আবার পায়তারা করতে লাগলো কিভাবে এখান থেকে পলায়ন হওয়া যায়, কিভাবে ওয়াসিফ শেহজাদ চৌধুরী ধরাছোঁয়ার বাইরে যাওয়া যায়। শেহজাদ কোনো কিছু বুঝে ওঠার আগেই অরু আবারও পালানোর জন্য বড়সড় কদম ফেলতে শেহজাদ পারদর্শিতার জোরে তার দক্ষ হাতে অরুকে হ্যাঁচকা টানে নিজের নৈকট্যে নিয়ে আসলো। এতে শেহজাদ ক্ষত বিক্ষত হাতে অসহনীয় ব্যথা অনুভব করলো, তা প্রকাশ করলো না। অরু হুমড়ি খেয়ে পড়লো শেহজাদের প্রশস্ত বকে। খানিক পূর্বে আঘাতপ্রাপ্ত স্থানে আবারও ঘর্ষণ করতে করতে বুক থেকে মাথা তুলল। শেহজাদ বুঝতে পারলো না অরু শুধু শুধু তার কাছ থেকে কেন পালিয়ে বেড়াচ্ছে। এর যথাযথ কারণ সে এত ভাবার পরও আংশিক পরিমাণও অনুমান করতে পারলো না। অন্যদিকে অরুর মন মস্তিষ্ক চলছে ভয়ঙ্কর রকমের কিছু রান্না বান্না ও ভাবছে হয়তো বিয়ের পর নিয়ম নীতি অনুযায়ী যা যা হয় শেহজাদ ঠিক তাই করবে। কিন্তু এখন যে অরু বিপদ সংকেতের মধ্যে আছে, সহি সালামত বাড়ি ফিরতে পারলেই হয়। এরপরে কি হবে সেটা নিজেও জানে না, কিভাবে সামাল দিবে, বুঝ দিবে পরিবারকে কি জানে। শেহজাদ সহসা অরুর চিবুক চেপে ধরে নিজের শক্ত হাতে ধূসর মণিজোড়ার অগ্নিদগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে ধস চেপে পিছে বলে, সমস্যা কি? এভাবে ছোটাছুটি করছিস কেন? আচমকা আক্রমণে অরু খানিক হতবম্ব হলো। সময়ের ব্যবধানে নিজেকে সামলিয়ে এমত অবস্থায় জড়ানো ছাঁচে পরিপূর্ণ কঞ্চে পড়ল। আগে আপনার সমস্যা কি সেটা বলুন। এভাবে হুটহাট শিকারীর মতো আক্রমণ করার মানে কি? উচ্চতায় অরু শেহজাদের কাছে 2 ইঞ্চি নিচ বরাবর, তাই অরুর আতপ শ্বাস প্রশ্বাস একেবারে শেহজাদের বুকের উপরই আসে পড়ছে। প্রবল চিত্ত চাঞ্চল্য কপাল বেয়ে বিগলিত শ্বেত বাড়ি গড়াতেই লাগলো। উদ্দীপনায় গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। এমন পরিস্থিতিতে শেহজাদের সেই অনুভূতিহীন আগ্নেয়গিরির দাবানলের মতো দৃষ্টি নিভে এলো। ধূসর মণি জোড়ায় ভর করলো শীতলতা। আচমকা তার বুকের অভ্যন্তরের ভাগে ভর করলো কামুকতা। অরু চিবুক ছেড়ে অক্ষত হাতটা অরুর সমগ্র মুখশ্রীতে বুলিয়ে হালকা অথচ নিরেট কণ্ঠে বলল, শিকারী কখনো শিকারকে শিকার করার আগে ভাগে ইঙ্গিত দিয়ে শিকার করতে শুনেছিস? অরু শেহজাদের কথার তাৎপর্য বোঝার অবস্থায় নেই, আর না সে বুঝতে চায়। সে তো এখনো দিব্যে চোখের পাতা বুঝে অনুভব করছে তার প্রেম ভিলেনের কোমল পরশ। অমনি তার মনের মধ্যে কামনা বাসনা জাগলো কোনো কিছু জানার। কামুকতার ভর করলো পুরো হৃদয় চড়ে। এক ভালোবাসেন আমায়? আশা আকাঙ্ক্ষা সহিত অরু কথাটা জিজ্ঞেস করলো শেহজাদকে। গত 8 বছর ধরে বুকের মধ্যে বিন্দু বিন্দু অনুভূতি দিয়ে গড়ে তোলা ভালোবাসা জগতের আদৌ কোনো সুস্পষ্ট অর্থ আছে কিনা তা জানতে চাইল অরু। যা অনুভব করে শেহজাদ তা অনুভব করে কিনা তা জানতে চাইল। অরুর কথা শেহজাদ কানই তুলল না। সে তো তার নিখুঁত দৃষ্টি দিয়ে অরুর রমণীয় সুখীসিনী মুখশ্রী অবলোকন করতে ব্যস্ত। দুধে আলতা গায়ের রং, পার্শ্বকৃতি, চিকন লম্বা চোরা মায়াবী চেহারা, লেপটে আছে স্নিগ্ধ হাসে, স্নেহপূর্ণ কালো মণি জোড়ার ভাষ্যে প্রেমের পূর্বাভাস, হালকা গোলাপি ফিনফিনে উষ্ঠপোষ, সব মিলিয়ে যেন স্বয়ং কোনো রাজ্যের রাজপরী দাঁড়িয়ে আছে তার সামনে। শেহজাদের গা ছাড়া ভাব দেখে কৌতূহলী অরু কণ্ঠে দৃঢ়তা এনে ফেস শুধালো, কি হলো বলুন, ভালোবাসেন আমায়?
শেহজাদ একটু ঝুঁকে মুখ অরুর কর্ণের পিনা পিনা বরাবর নিয়ে হিসিসি বলে। এত বড় মিথ্যে কথাটা কে বললো তোকে? অরু বিরক্ত হয়ে তাকালো, চেহারায় স্পষ্ট ভর করলো বিতৃষ্ণা। শেহজাদের দুর্বোধ মন বোঝার সাধ্য নেই অরুর। তা নিয়ে দ্বিধামান মনে অরু কিন্তু কথাবার্তা বলার ধরন এত জটিল কেন তা বুঝতে পারে না অরু। কিন্তু অরু তো হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শেহজাদকে নিজের প্রশ্নের জালে পাশানোর সর্বোচ্চ চেষ্টা চালালো। কিন্তু অরু তো হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শেহজাদকে নিজের প্রশ্নের জালে পেঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালালো। যদি কথাটা মিথ্যা হয় তাহলে আমায় বিয়ে কেন করলেন? শেহজাদ সোজাসুজি স্বীকারোক্তি। আজ নয় কাল বিয়ে তো করতেই হতো, তাই না? তাই কালকের কাজটা আজকে সেরে নিলাম। এবারে উদাসীন হয়ে চাইলো তেজস্বী কন্যা, যা দেখে শেহজাদ নিঃশব্দে হাসল, নিরাশ হওয়ার ভান করে অনুতাপের সুরে বলে, শুধু শুধু একটা মিথ্যা কথা বলে আমি নতুন করে কোনো পাপ করতে চাই না, তাই তোর মন রাখতে হলেও মিথ্যা কথাটা বলতে পারলাম না, আফসোস। অরুর ভগ্ন হৃদয়ে দেখতে পাওয়া তরঙ্গিনীর কিনারা ফের আমাবস্যার কালো চাদর ঠেকে গেল। আশাহীন অরু বুক ছিঁড়ে বেরিয়ে এলো হতাশা শ্বাস। দুনিয়ার সবচাইতে দুরূহ কাজ বোধহয় এই লোকের মুখ দিয়ে ভালোবাসি শব্দটা বের করা। অরু আয়ত্তে ধারণা বেশ ভালোভাবে চলে এসেছে। শেহজাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে অনিচ্ছাকৃত অরুচিপূর্ণ কটা বাক্যে বের হলো অরুর মুখ থেকে। আপনি একটা স্বার্থপর পাষাণ হৃদয়হীন মানুষ, প্রেম ভিলেন, আপনার সাথে কথা বলাই বেকার। তবে এবার শেহজাদ রেগে গেল না, মেজাজ নিয়ন্ত্রণ হারালো না, উল্টো প্রিয়তমার অভিমান ভাঙানোর প্রয়াস চালালো। চোখে চিকচিক করছে আবেগী নোনতা জল। ভালোবাসা নামক অনুভূতির সাগরে টলছে মনন সত্তা। ভার করে রাখা সেই অন্ধকারাচ্ছন্ন মুখে লোভাতুর দৃষ্টি বুলালো শেহজাদ। এখন যেন মাফিয়া বসের অনুভূতিগুলো ডানা ছাপছে, নিশ্চিন্তে নিসর্গে উড়ে বেড়াচ্ছে। মোহচ্ছন্ন করে তাকালো অরু শেহজাদের পানে। অমনি থক করে উঠল মাফিয়া বসের চিত্ত। এই ব্যাকুলতা অনুতাপ অনুসূচনায় নয়, বই কি এটা হলো এক সমুদ্র ভালোবাসায় ভাসে থাকা অন্তকরণের ঠিকানা খুঁজে পাওয়ার পরিতোষ। ওর মনস্তত্ত্ব বিদ্যা অচল হয়ে এলো তাৎক্ষণিক অনুভূতির তরঙ্গ ছাসে দাবিত হলো হৃদয়। তার এই সুখ দুঃখ খাতির বোধ অনুভবের একটা নাম দেওয়া যায়। অকপটে যদি না সে মানতে রাজি হয় এই অনুভূতিকে বিনা বাক্যে। শেহজাদ বুঝল তার আবেগ এখন আর তার নিয়ন্ত্রণে নেই। সামনে থাকা এই একরক্তি মেয়ে তার মস্তিষ্কে সম্পূর্ণরূপে কাবু করে ফেলেছে, ইতিমধ্যে বশীভূত করে ফেলেছে সম্পূর্ণ তাকে। অরুর অভিমানী রূপবান মুখক্রান্তি দুহাতে পড়ে শেহজাদ দিশেহারা হয়ে দিক বেদিক হারিয়ে শব্দ করে চুমু খেলো বাম গালে, পরপর ডান গালে আবার একটা চুমু। কপাল মধ্যিখান থেকে শুরু করে সম্পূর্ণ মুখে, চোখে, নাকে নিজের উষ্ণ ঠোঁট ছুঁয়ে গোলাপি অধরে এসে থামলো আলতো করে। নরম তুলতুলে কোমল উষ্ঠপুচে হালকা ঠোঁট ছুঁয়ে দিল, যার ক্ষণ মাত্র 5 সেকেন্ড স্থায়ী ছিল। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে মনস্ফুত ভাবে সহিত হস্কি স্বরে বলল, যাকে মেনেছি নিজের বিশ্ব, তার মধ্যেই জেনেছি নিজের ধ্বংস। আমি হলাম এখন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, কারণ এখন আমার বিশ্ব আমার হাতের মুঠোয়। যাকে ইচ্ছে করলেই আমি ছুঁতে পারবো, লাগবে না কোনো বাহানা। মেয়েটা তার স্বপ্নের প্রেম ভিলেনের আদরে পরশে বিন্দু মাত্র চলল না। কাপাকাপি তো অনেক দূরের কথা। অরুর কাছে এইসব কার্যক্রিয়া হ্যালুসিনেশন কিংবা বিভ্রমের মতো মনে হলো। সে নীরব দর্শক হয়ে নীরবতা পালন করে শুধু অনুভব করলো সেই পবিত্র আদরই ইচ্ছা সংলগ্ন ভাবটুকু। অনুভব করলো দেহে বয়ে যাওয়া এক অদ্ভুত ভালো লাগার শিশির ভাব। হৃদয়ের মধ্যে গমন করলো এক রোমাঞ্চকর মুহূর্ত। অরু প্রেমানুভূতি থেকে তখনই বেরোলো যখন গলায় তরল জাতীয় আছালো কিছু অনুভব করলো। তরা এতক্ষণ যাবৎ বুঝে রাখা চোখ মিলালো, হাত দিয়ে পরীক্ষা করতে দেখলো গলায় তাজা রক্তের লেগে আছে, যা শেহজাদের বাম হাত থেকে টপ টপ করে ছুঁয়ে বিন্দু আকারে গড়িয়ে পড়ছে। এই পরিস্থিতির সম্মুখীন হয়ে লোক পেল অরুর বোধ বুদ্ধি। অবিলম্বে 2 হাত দিয়ে শেহজাদকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এত সময় ধরে অরুর চেতনায় নজরে কাটা হাতটা একদমই আসেনি। অরু বিচলিত হয়ে হাতটা ধরতে গেলে শেহজাদ অপ্রসন্ন হয়ে হাতটা ঝাঁটি মেরে ছাড়িয়ে নিল। তবুও অরু দমল না, জোরপূর্বক হাতটা টেনে
জঘন্য রকমের জখমের দিকে তাকে উৎকণ্ঠার সাথে বলল, হাতে ব্যথা কিভাবে পেলেন? একটু আগেও তো হাত ঠিক ছিল, কি হলো বলেন? অস্থির অরুর অসহায়ত্ব সেজেদের বোধগম্য হলো ঠিকই, কিন্তু সে তা প্রকাশ করলো না, কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না। অরু সম্পূর্ণ চিত্তে নজর ভুলিয়ে আপন মনে বিড়বিড়ালো, আমার রহস্য জানতে তোমায় সর্বপ্রথম আমার রহস্যময় জগতে প্রবেশ করতে হবে ইউনিভার্স, যেটা আমি ওয়াসিফ বেঁচে থাকতে কখনো হতে দিব না। তাই না তোমার আমাকে জানা হবে, না তুমি আমার রহস্যময় জগতে প্রবেশ করবে। যতদিন বেঁচে আছি ততদিন তোমার সামনে পাহাড় হয়ে ওয়াসিফ দাঁড়িয়ে আছে, যাতে কোনো আঘাত তুমি অবধি পৌঁছানোর আগে আমায় ভস্ম করে। সযত্নে আগলে রাখবো তোমায় আমার হৃদয়ে ইউনিভার্স। অগ্নির তৈরি এই তেজস্ক্রিয় কন্যা, যার রূপে মোহিত প্রকৃতি, যার আগমনে অগ্নি শোধিত দাবদাহে চৌচির হয়ে যাওয়া প্রান্তর উগ্রতাযুক্ত হয়, যার আগমন উষ্ণ নিঃসর্গে নিয়ে আসে বাড়ি ধারা, সেই অপরূপা রূপসী কি পাথরে ফুল ফুটাতে সমর্থ হবে? নিজ পবিত্র সত্তা দিয়ে কি সে পাপকে চিরতরে ধ্বংস করতে সক্ষম হবে, নাকি নিজ পবিত্র সত্তার মাঝে সে পাপী মাফিয়া বসকে জায়গা দিতে সে অক্ষম? বেড়াজালে আবদ্ধ রহস্যের একটি অদ্ভুত প্রেমের গল্প, যার সমাপ্তি কি হবে তার ব্যাপারে অজ্ঞাত স্বয়ং মাফিয়া বস নিজেই।